আজকে জিজ্ঞেস করব। বিশেষ করে খণ্ডিত ঢাকার স্ট্রাকচার নিয়ে তিনি কথা বলেছেন যে কিভাবে এটা কাজ করবে, সমন্বয় কিভাবে হবে। কমরেড খালেকুজ্জামান সাহেব অনেক কথা বলেছেন, আমার মনে হয় না এই আলোচনাতে এগুলোর আলোচনা করার মতো সময় আছে। তবে এটা ঠিক যে সিটি কর্পোরেশন তো একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। এখন আমরা এত আলোচনা করছি কেন? বিকজ এটার একটা রাজনৈতিক কৌশলগত গুরুত্ব এখন এসে উপস্থিত হয়েছে বলেই জি এটা নিয়ে এত আলোচনা করছি। আদারওয়াইজ পশ্চিমবঙ্গে 18 তারিখে কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, 25 তারিখে পশ্চিমবঙ্গের 92টা পৌরসভা নির্বাচন হবে। আপনি পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো দেখেন, টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, ওখানে কিন্তু এত আলোচনা নেই। কেন নেই? ওই আলোচনাটাকে এক জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে এবং এটার তারা ওয়ার্ড লেভেলে নির্বাচন হচ্ছে, কাউন্সিলর লেভেলে। এখন কাউন্সিলর লেভেলে এটার নির্বাচন ফাইট হচ্ছে। যারা কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন, যেমন স্বাধীন ভাই যেটা বললেন যে উনি ওনার কাউন্সিলর কে দাঁড়িয়েছেন এটা জানেন না, ওখানে কিন্তু সেটা হচ্ছে না। কারণ স্টেবল সিচুয়েশন, কাউন্সিলর কারা দাঁড়াবেন কোন পার্টি থেকে সেটা মানুষ বহু আগে থেকে জানে এবং তারা দীর্ঘদিন থেকে কিন্তু ওই কাউন্সিল লেভেলে কিন্তু কাজ করছেন মানুষের সাথে। আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সিলর কারা হচ্ছে জানছি না কেন, তারা কোনো সমাজকর্মী ছিলেন না। যারা মেয়রে আসছেন তারা কিন্তু এই 2 মাস 3 মাসের কথা আমরা বলছি না, আমাদের ইতিহাসটা 3 মাসে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন ওই 3 মাসে কি হয়েছিল, 3 মাসের বাইরে কিন্তু আর যাচ্ছি না। 3 মাস আগে কিন্তু তারা নিজেরাও ভাবেননি যে এইভাবে ইলেকশনটা তারা করবেন, এটা তারা ভাবেননি। এটা হয়তো কোনো একটা কারণের চান্সে ইলেকশনে এসে গেছেন। আর ইলেকশনটা এখন কেন হলো, যে খালেকুজ্জামান ভাই উঠিয়েছেন, ইলেকশন তো ডিউ হয়ে আছে 8 বছর ধরে। 8 বছরের মধ্যে 1.5 বছর গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আর বাকিটা গেল এই সরকারের আমলে। তাহলে অন্য নির্বাচন সবই হলো, এইটা কেন থেকে গেল? নিশ্চয়ই এটার কোনো রাজনৈতিক কোনো একটা কৌশলগত কোনো একটা গোলমাল ছিল। সেই জন্য এখন দেখা গেছে যে কৌশলগতভাবে এটা এখন ক্ষমতাসীন দলের জন্য এই সময়টা উপযোগী, তারা এই সময় নির্বাচন দিয়েছেন। অপোজিশন দেখলো যে এই সময়টা যারা কৌশলগতভাবে তারা হয়তো এগিয়ে আছেন, কিন্তু তারা যদি আবার পাল্টা কৌশল নিতে পারে তাদের আবার ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতির মেইন স্ট্রিমে। সুতরাং এটা যে নির্বাচনটা এখন হচ্ছে, এটা কিন্তু লোকাল গভর্নমেন্টের যেই ইস্যুগুলো দীর্ঘদিন ধরে আনরিজলভড, যেগুলো সমাধান হয়নি এবং যেগুলোর কারণে লোকাল গভর্নমেন্ট পুরো সিস্টেমটাই কিছুটা অকার্যকর, একদম অকার্যকর সেটা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর এবং বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম অবস্থায় আছে। এটা যেমন জেলা পরিষদ একভাবে আছে, উপজেলা পরিষদ একভাবে আছে, পৌরসভাগুলোতে একভাবে আছে, ইউনিয়ন পরিষদ একভাবে আছে। ইউনিয়ন পরিষদ হয়তো অনেক সক্রিয়, পৌরসভা সিকিভাগ সক্রিয়, জেলা পরিষদ বলে কিছু নাই, কিন্তু পরিষদ বলে কিছু নাই, ওখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে, কোনো নির্বাচন নাই। আবার পৌরসভা অনেকটা সক্রিয়। তাহলে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে, তো সেইগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না। কিন্তু ইলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এই মুহূর্তে এসে দুই দলের কাছেই। তারা কিন্তু কোনো দলেই কিন্তু পরিষ্কার করে লোকাল গভর্নমেন্টের যে অবস্থাটা জানেন না তা না, তারা সবই জানেন, সবই বুঝেন, কিন্তু এটা যে সাবস্টেন্টিভ যেটা রিফর্ম, এটাতে কোনো আগ্রহ নেই। কারণ এখানে যারা রিফর্মটা করবেন, আইনটা পাশ করবেন, তারা তো পার্লামেন্টে আছেন। পার্লামেন্ট মেম্বারদের ইন্টারেস্টটা কোন দিকে, পার্লামেন্ট মেম্বাররা কি লস করবেন কি গেইন করবেন, এই হিসাবে পড়লে লোকাল গভর্নমেন্ট আর থাকে না। এখন সেই কারণেই বলছি যে এখন কিন্তু যেটা যখন যেটা পাওয়া যাচ্ছে সেটা নিতে হবে। এই সিটি কর্পোরেশন ইলেকশনটা এটা একটা প্রাপ্তি, যেটা ডক্টর সাদাত সাহেব বলেছেন যে ঠিক আছে রুগীটা হসপিটাল পর্যন্ত নিয়ে গেলাম, তারপর ওখানে মারা যেতে পারে, ডাক্তার আসিবার রুগী আসিবার পূর্বে হয়তো ডাক্তার চলিয়ে গেলেন অথবা কিছু একটা হতে পারে। কিন্তু ইলেকশন যেহেতু এটা ডেমোক্রেটিক রিপাবলিক, এখানে ইলেকশন এটা ম্যাটার করে। আমাদের রাজনৈতিক সংকট সমস্যা যত আছে সবগুলোর মূলে কিন্তু নির্বাচন। সুতরাং নির্বাচনের একটা বড় ধরনের গুরুত্ব কিন্তু আমাদের সমাজে, রাজনীতিতে এবং সবখানে আছে। এখানে স্থানীয় সরকারের ক্ষেত্রে যদি সঠিক সুষ্ঠু এরকম নির্বাচনের পরিবেশটা হয়, সর্বাপেক্ষা বেশি লাভ হচ্ছে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে একটা স্থিতিশীলতা আসবে। কেন? এই দেশে শুধু একটা পার্লামেন্ট, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আর কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন নাই, এখানে কোনো প্রাদেশিক সরকার নাই, এখানে কোনো দ্বিকক্ষ নাই, একটা মাত্র পার্লামেন্ট। তাহলে এই যে প্লুরালিস্ট সোসাইটির, এটাকে ধারণ করবে কোথায়? এটাকে ধারণ করতে পারে এই বিভিন্ন স্থানীয় সরকারের ইউনিটগুলো, এই মানুষের যে প্লুরালিজমটাকে, ভিন্ন মতগুলোকে, এগুলোকে ধারণ করতে পারে এবং তাতে করে সমাজে এক ধরনের স্থিতিশীলতা আসে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আমি ইউনিয়ন পরিষদের কথা বলি। ইউনিয়ন পরিষদকে আমরা ভদ্রলোকরা খুব একটা গুরুত্ব দিই না, ইউনিয়ন পরিষদ সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখছে, যেটাকে আমরা হয়তো রিকগনাইজ করি না। একটা শুধু এক্সাম্পল, দেশে এখন আদালত নাই উপজেলা পর্যন্ত, আদালত আছে জেলার উপরে। ইউনিয়ন পরিষদগুলো যে পরিমাণ বিরোধ, এটা আমি বলবো না যে এটা সব ন্যায় বিচার হচ্ছে সব জায়গায়, কিন্তু বিরোধটা তো সাময়িকভাবে সামাল দেওয়া হচ্ছে। তারা যদি একটা ইউনিয়ন পরিষদ 10-13 জন মিলে তারা যদি মাসে 20টা মামলা নিষ্পত্তি করে, তাহলে সারা দেশের 4570টা ইউনিয়ন পরিষদে বছরে কয়টা বিরোধ নিষ্পত্তি করছে? এই বিরোধগুলো যদি ওখানে নিষ্পত্তি না হতো তাহলে কি হতো?
এই কাঠামোটা না থাকলে তাহলে কি হতো? অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে লোকাল গভর্নমেন্টের যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু আমরা অ্যাপ্রিশিয়েট করছি না। অ্যাপ্রিশিয়েট করলে সমাজ অনেক স্থিতিশীল হতো। ডক্টর সাদত হোসেন, আপনি বলতে চেয়েছিলেন মেয়র এবং কাউন্সিলরদের ক্ষমতার ভারসাম্য। দেখেন, আমরা তো একটা দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলাম, এটা সবাই স্বীকার করেন। এবং আমার যে শাসক দলও চাচ্ছিল যে এর থেকে কোনো রকমে আমরা বেরিয়ে আসতে পারি কিনা, কারণ যতই মুখে বলা হোক না কেন, আমরাও অনেক সময় প্রশাসনের থেকে মুখে অনেক কথাবার্তা বলি, কিন্তু ভিতরে ভিতরে আমাদের কতগুলি অনুভূতি হয় এবং আমরা কিছু অনুধাবন করতে পারি, কিছু ভয়ভীতিও থাকে। তো সরকারের দিক থেকে একটা তাগিদ ছিল যে আমরা এইটার থেকে, এই পরিস্থিতি থেকে, আমি ভালো খারাপের কথা বলি, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। অপোজিশনও তাদের আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে কিন্তু ওইভাবে নিতে পারছিল না, যদিও তারা মুখে নানান রকম শব্দ এগুলি ইন্ট্রোডিউস করেছে, কিন্তু তারা বেশি সুবিধা করতে পারছিল না। সুতরাং এইটা যার বুদ্ধিতেই হোক, যখন বলা হলো এটা কিন্তু খেয়াল করেছেন, একটা ক্যাবিনেট মিটিং এর পরে হঠাৎ করে প্রাইম মিনিস্টার বললেন যে নির্বাচন হবে, এবং নির্বাচনের মধ্যে উনি একই দিন ক্যান্ডিডেটও দিয়ে দিলেন। এবং একটা কথা ওনার খুব কাজে এসেছে পরিস্থিতিটাকে পরিবর্তন করে ফেলতে, যখন উনি পরে আরেকদিন বললেন যে নির্বাচনে কে জিতবে হারবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো নির্বাচনটা স্বচ্ছ হইতে হবে। এগুলি তো একটা ছোট্ট কথা থেকে অনেক সিগন্যাল নেই, অনেক কিছু। তখন আমরা দেখলাম যে যাক, দুই দলই আস্তে আস্তে নির্বাচনে আসলো, এবং আমি আগেও যেটা বলেছি, আমরা আশান্বিত হলাম যে বোধহয় এবার একটা ভোট দিতে পারবো। আর ক্যান্ডিডেটদের দেখে আরো কিছু আশান্বিত হলাম যে ক্যান্ডিডেট সিলেকশনের মধ্যে একটু পরিবর্তন দেখছি, হাওয়া দেখছি। এখন যে কথাটা আমি বলছি সেটা হলো, এটা তো মেয়রের ক্যান্ডিডেটের, ঠিক আছে। আপনার খেয়াল আছে নারায়ণগঞ্জের ইলেকশনের সময় আইভির ক্যান্ডিডেট নিয়ে কিন্তু কোনো বিতর্ক, কোনো কিছু তেমন ভাবে ছিল না। সবাই জানতো যে মোটামুটি সে জিতবে, অথবা সি ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট, ন্যাশনাল লেভেলের মানে লিডার হতে পারে এই লেভেলের ক্যান্ডিডেট। কিন্তু তখনই বিভিন্ন পত্রপত্রিকাতে, এখনো খোঁজ করলে পাবেন, তারা কিন্তু কাউন্সিলরদের সম্পর্কে নানান তির্যক বাক্য বলছিল। আমরা হয়তো অত খেয়াল করি নাই, বুঝি নাই, কারণ নারায়ণগঞ্জ একটু দূরবর্তী জায়গা আমাদের থেকে। কিন্তু পরে যখন 7 খুনের মামলা আসলো, তখন কাউন্সিলরদের প্রোফাইলগুলি আর একটু ক্লিয়ার হয়ে আসলো, এবং তখন দেখা গেল কি ধরনের লোক কাউন্সিলর হয়েছে। আগেও এগুলি কিন্তু বলেছিল যে কাউন্সিলররা এই লেভেলের লোক হচ্ছে, এগুলি সত্যিকার ভাবে মানে রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্য না। সেম কথাবার্তা কিন্তু কুমিল্লার ইলেকশনের সময় এসছে, অন্যান্য নগরীর ইলেকশনের সময় এই কথা এসছে। এইবারও আমি দেখছি যে মেয়রের ক্যান্ডিডেচার আর কাউন্সিলরের ক্যান্ডিডেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কাউন্সিলর ভালো করে প্রথম আমরা চিনি না, আমি সেদিন নামগুলি দেখলাম, এই নামে তো কদম আলী, গোবর আলী, আবর্জনা বাবু, ওই কি বলে দুর্গন্ধ মিয়া, এই জাতীয় লোকের কি ইয়ে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে মেয়রের ইলেকশন থেকে কাউন্সিলর ইলেকশনটা একটু সেপারেট করা উচিত, যাতে কাউন্সিলরদের নির্বাচনটা আমরা আরো গুরুত্ব দিতে পারি, তাদের ক্যান্ডিডেচারটা আমরা আর একটু অ্যানালাইসিস করতে পারি, তাদেরকে ইয়ে করে দরকার হলে 100 মেয়র 100 কাউন্সিলর একসাথে না করে 10 জন করেও দেখ, যাতে আমরা একটু অন্তত চিনতে পারি লোকটাকে। আমি আমার এলাকার চিনি না, আপনার কি আপনার লোকজনের নাম ধাম এগুলি দেখলে মনে হয় না তো যে এই নামের লোক কি আপনি আপনার কাউন্সিলর বানাবেন, নামেরও তো একটা ইয়ে থাকে। তো আপনার যেসব বললাম, আমার ধারণা, আমি খুব স্ট্রংলি ফিল করি, এটা আপনারা নোট রাখতে পারেন, যে কাউন্সিলরদের অন্তত ঢাকা, চট্টগ্রাম, বড় বড় এই সিটিগুলিতে, ঢাকা চট্টগ্রামে তো বটেই, যে কাউন্সিলরদের জন্য আলাদা ইলেকশন এবং কয়েক ভাগে ভাগ করে করা উচিত। একটা কথা আপনারা বলেছেন, এটা আমি একটু শুধু রেসপন্স করতে চাই, যে ওই ক্যান্ডিডেটদের প্রচারণার ব্যাপারে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখন শাসক দলের বিপক্ষে। কারণ শাসক দলের তো খুব প্রধানমন্ত্রী, মন্ত্রী, এরা এমপিও নাকি ইলেকশনে করতে পারবে না, আর বিপক্ষ দলের তো হাইয়েস্ট লেভেলের যত নেতা তারা সবাই
কিন্তু ক্যাম্পেইন করতে পারবে, তাহলে একটা সুবিধা তারা পাচ্ছে। আর আপনি বলছেন যে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার যদি অর্ডার দেয় তাহলে তারা অ্যারেস্ট করবে কিনা, এটা কোর্টের আদালত। কোর্টের রায় তো আমরা দুইটা ক্ষেত্রে ভালো করে দেখেছি, যে রায় আছে, সব কিছু আছে, অর্ডার আছে, তো এটা তো আপনার যায় নাই, অর্ডার ওই গুলশান থানা পর্যন্ত আসে নাই। অর্থাৎ ওই আমাদের নোয়াখালীতে বলে একটা যে পুরু আর আলেকজান্ডারে যে নাটক হয়, সেই নাটকের দিন একদিন পুরু কে বলে দেওয়া হয়েছে যে ইয়ের থেকে যে আজকে তোমাকে পরাজিত হইতে হবে, এবং যখন যুদ্ধ হইতেছে তখন ওই দিক থেকে বলতেছে হুরু তুই হুতি যা, আজকে তুই হুতি যেতে হবে। পুরু বলতেছে না আমি হুত্তান্ন, আমি হুত্তান্ন কেন, আমি শুইব না, কারণ আমার পরিবার আসছে। ও ইজ্জতের ব্যাপার, আমার ইজ্জতের ব্যাপার। তো এখন কথা হলো যাকে অর্ডার দেওয়া হয় সে সেইভাবে ক্যারি আউট করবে, আনলেস হি রিভোল্টস। আমরা তো দেখেছি যে ওয়ারেন্ট পৌঁছে নাই। আবার আমরা এটাও দেখেছি, আপনারা এটা হয়তো ভুলে গেছেন, মিলিটারি গভর্নমেন্টের সময় দুইজন লোকের নামে, একজন ন্যাশনাল পার্টির লিডার, তার দুইজন লোকের নামে ওয়ারেন্ট ছিল। তারা চিফ অ্যাডভাইজারের অফিসে, চিফ অ্যাডভাইজারের সাথে মন্ত্রী আরও তার অ্যাডভাইজার ছিল, তাদের সাথে বাকায়দা মিটিং করেছে, পুলিশরা সেখানে পাহারা দিয়েছে, এবং অল ন্যাশনাল টেলিভিশন কাভার্ড ইট। তো কাজেই অর্ডার টর্ডার এগুলি হবে নির্ভর করবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন নাই। সরকার যা বলবে সেই হবে, সরকার যারে হুতি যেতে বলবে সে হুতি যাবে। অনেক ধন্যবাদ জেনারেল আব্দুর রশিদ। এটা মানে আমি পারসেপশনটা বুঝেছি, বাট সার্টেনলি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুব ভালো লাগে নাই। তো যেই জিনিসটা আমি বলছি যে আমরা হচ্ছে কেউ পলিটিশিয়ান না, উই ক্যান মেক লট অফ থিওরিজ অ্যান্ড থিসিস দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি, সে নির্বাচনকে 5 ভাগে গড়ার প্রস্তাব করতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু আসলে এটি কিন্তু খেলবে রাজনৈতিক দলগুলো। এই যে যেটা উনি বলেছেন যে আমাদের এই যে এক কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট এবং আমাদের যে প্লুরালিস্টিক যে রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন, এটির যে ঘাটতি আছে, এটি তো নিশ্চিত ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করার দায়ভারে যখন আমরা দায়ভার দিয়ে এক একটা থিওরি ছাড়তে থাকবো, এটি রাজনৈতিক দল খাবে কি খাবে না, ঘুরে উনি শুধু সরকার বলেছেন, আমি শুধু সরকার বলতে চাচ্ছি না, হুতি যাইতে বিরোধী দলও বলে যে বোমা মারবো তো মারবে, ঠিক আছে, নির্বাচন করবো না তো করবো না। তো দুই পক্ষেরই একই ধরনের অ্যাটিটিউড আছে, ওটা এক পক্ষকে দিলে এটা আমার মনে হয় এখানেও আমরা লেভেল প্লেইং ফিল্ডে থাকলাম না। লেভেল প্লেইং ফিল্ডে সার্টেনলি বাংলাদেশের এনভায়রনমেন্টে আমি যেটা দেখি সেটি হচ্ছে, যদি সরকার দলের মানে বিরোধী দল যদি অ্যাডভান্টেজ পায় কোনো রিজন, কোনো কারণে, যেটা উনি বলেছেন যে এখানে একটা অ্যাডভান্টেজ আছে, তো সেখানে ওটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য কোনো প্রশ্ন হয়ে দেখা দিবে না। যদি সরকারের কোনো সুবিধা হয় সেটি অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড সেখানে মারাত্মকভাবে বিপর্যস্ত হবে। এখানেও আমি একটা কথা বলে রাখতে পারি, এই যে আমরা যত লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি সেটি হচ্ছে যে বাস্তবে আমি যেটা দেখেছি, উনি তো আমার চেয়ে বড় আমলা ছিলেন, আরো বেশি দেখেছেন, সেটি হচ্ছে যে আমাদের যত আইন, সরকারের তো একটা পলিটিক্যাল বডি আছে, আর একটা কিন্তু ব্যুরোক্রেটিক বডি আছে। আমরা সব ব্যুরোক্রেটিক বডির মেম্বার ছিলাম। সো এই ব্যুরোক্রেটিক বডি এরা কি পারফর্ম করছে পলিটিক্যাল বডির সাথে, সেটি কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নাই, যার ফলে কিন্তু অল এক্সিকিউশন অন দ্য গ্রাউন্ড ইজ ডান বাই দ্য ব্যুরোক্রেটিক বডি, বাট নট বাই পলিটিক্যাল বডি। তো সেখানে এই যে ইন্টার রিলেশন বিটুইন পলিটিক্যাল বডি অ্যান্ড ব্যুরোক্রেটিক বডি, আমি ব্যুরোক্র্যাট বলে আমি 7 খুন মাপ, আমার কোনো দায়িত্ব নাই, সব পলিটিক্যাল বডির ঘাড়ে, এই কালচারটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এভরিবডি মাস্ট বেয়ার দেয়ার ইকুয়াল রেসপন্সিবিলিটি। তো সেখানে পলিটিক্যাল বডি উইল হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি ফর পলিটিক্যাল ডিসিশন, অ্যান্ড এক্সিকিউশনে অ্যারেস্ট হবে কি হবে না সেটি হচ্ছে ব্যুরোক্রেটিক বডির এক্সিকিউশন। সেখানে এই রেসপন্সিবিলিটি আমাদের এখানে এখনো অত সুস্পষ্টভাবে হয়নি। শুধু দোষ এক জায়গায় চাপিয়ে দিলে হবে না, দোষ নিজের ঘাড়ে নিতে হবে। আমি বলতে পারি আমি খুব ভালো, আমাকে যেখানে দেন আমি অত্যন্ত সৎ, কিন্তু আবার আমাদের মতো লোকরাই যেখানে কাজ করছে তাদেরকেই আমরা প্রশ্ন করছি যে তারা অসততা করছেন। এই জায়গাটা থেকে বেরোতে আসলে আমার মনে একটা সামাজিক বিবর্তনের প্রয়োজন আছে, যেটা আমাদের দেশে এই বিবর্তনটা একমাত্রই সম্ভব সেটা হচ্ছে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে। আজকে যেমন আমরা দেখেছি বিরোধী দল এবং সরকারি দল ছাড়া সব দল এই যে নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনে একটা রমরমা ভাব, কোনো সংঘাত নেই, একে একে কোলাকুলি করছে, ছবি তুলছে, হাসছে, এটি হচ্ছে একটা রাজনৈতিক পরিবেশ দিয়েছে। এটি যদি আমি বলতাম যে 5ই জানুয়ারির ইলেকশনে যদি এরকম সব পার্টিসিপেশন হতো,
তাহলে ঠিক বাংলাদেশ কিন্তু এই রকম রক্তাক্ত বাংলাদেশে পরিণত হতো না। তো এখান থেকে আমার মনে হয় যে এই 3 মাসের রক্তাক্ত থেকে একটিখানি লেসন আমরা পেয়েছি সব রাজনৈতিক দলরা, সেটি হচ্ছে যে এইভাবে রক্তাক্ত প্র্যাকটিস দিয়ে মানুষ খুন করে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে না। আসতে হলে গণতান্ত্রিক চর্চাতে আসতে হবে, এবং গণতান্ত্রিক চর্চা কিন্তু আমি বলবো না এটা হচ্ছে পারফেক্ট, এটি চর্চা করতে করতে পারফেকশনে যেতে হবে। আমরা যত চর্চা করব ততই পারফেকশনে যাব। সেই জন্য আমি সবসময় অ্যাসার্ট করি চর্চাতেই থাকি, এবং ধীরে ধীরে অনেক ভুল থাকবে, এটি আস্তে আস্তে কাটিয়ে আরো সামনে যাব। অনেক ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক। একটা প্রশ্ন যেটা আসছে, তোফায়েল সাহেব করেছিলেন, খালিকুজ্জামান সাহেব তুলেছিলেন, যে সিটি কর্পোরেশনের এখন যে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, মেয়র প্রার্থীরা, আমি তো আইন দেখছিলাম যে আইনে কি বলে। ধরুন ওই যানবাহন সম্পর্কে সিটি কর্পোরেশন আইনে বলা আছে সিটি কর্পোরেশনের কাজ 3টা। একটা হলো পথচারী পারাপারের ব্যবস্থা করা, রাস্তায় পথচারী পারাপারের জন্য যা দরকার ওইটা করতে পারবে। 2 হলো বাতির ব্যবস্থা করা, ওইটা আমি ঠিক আইনভাবে যেভাবে আছে ওটা সিগন্যাল বাতি বলছে না রাস্তার বাতি বলছে, বুঝে ধরে নিলাম 2 বাতি। এই 2 বাতির ব্যবস্থা করা, আর না রাস্তা পারাপার বাতি, আর 3 নম্বরটা কি, ও আচ্ছা যানবাহনের ভাড়া, ওই যারা মানে ট্যাক্সি বাস এগুলির ভাড়া নির্ধারণের ব্যাপারে, এই 3টা মাত্র যানবাহনের ব্যাপারে তাদের ভূমিকা। এখন কথা হলো যে মানে প্রতিশ্রুতি তো করে ফেলছেন অনেক, তো ওই জন্য ঠিক বাস্তবতা মানে সিটি কর্পোরেশনের ক্ষমতা আর বাস্তবতার এত ফারাক। তার মানে ওই আলোচনাটা যেটা ঠিকই বলছে যে সিটি কর্পোরেশনের ক্ষমতা কি, সরকারের সাথে কি ক্ষমতা, এইটা কিন্তু কোনো আলোচনার মধ্যেই নাই। আরো দেখলাম সিটি কর্পোরেশনে যা কিছু করবে, উন্নয়ন পরিকল্পনা সবকিছুই তাদের বিধি করা, সব কিছু সরকারের পূর্ব অনুমতি ক্রমে, সরকারের অনুমতি ছাড়া তারা বাজেটও করতে পারবে না, ট্যাক্সও করতে পারবে না, উন্নয়ন এগুলি কিছুই করতে পারবে না। খুব ইন্টারেস্টিং জিনিস, কি করতে পারবে নিজেরা জানেন, তাদের সভা কিভাবে পরিচালনা হবে ওইসব ব্যাপারে যে নিয়ম কানুন, এটা সিটি কর্পোরেশন করতে পারবে, মানে ওই যে মেয়র সাহেব, কাউন্সিলররা। তো ওই অর্থে ক্ষমতাটা কিন্তু খুবই লিমিটেড। তবে ঠিক আছে, এখন মানে নাই মামা ছাড়া কানা মামা ভালো, ওই অর্থে প্লাস নির্বাচনও হচ্ছে, এটাকে সবাই আমি ভালো চোখে দেখছি। কিন্তু আমার মনে হয় যে সিটি কর্পোরেশনের ক্ষমতার আলোচনাটা না করে যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, মানে ওই প্রতিশ্রুতি আসলে কেউই রক্ষা করতে পারবেন না। কিছু সিটি কর্পোরেশনের ওই স্বাস্থ্য সংক্রান্ত কিছু কাজ আছে, শিক্ষা সংক্রান্ত কিছু কাজ আছে, কিন্তু সবই সেকেন্ডারি। এগুলি স্বাস্থ্য সংক্রান্ত কাজ হেলথ মিনিস্ট্রি করে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ও এডুকেশন মিনিস্ট্রি করে, তাদের কিছু রেসিডুয়ারি ফাংশন আছে। আর আমি যতদূর বুঝছি এখন সিটি কর্পোরেশনের অধীনে, অবশ্য জানেন সাদাত সাহেব হয়তো ভালো বলতে পারবেন, সিটি কর্পোরেশনের অধীনে সবচেয়ে বড় যে জিনিসটা আছে আপাতত সেটা হলো কবরস্থান। কবরস্থানের ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। তো মানে ওই যা ঢাকা শহরের বর্ণানিক অবস্থা, এখন রায়ের বাজারে বোধহয় বলা হচ্ছে যে 90,000 কবরের একটা কবরস্থান হচ্ছে। তো সিটি কর্পোরেশনের অধীনে সবচেয়ে বড় যেটা আমার মনে হয় অবকাঠামো যেটা তারা নিয়ন্ত্রণ করছে সেটা হলো কবরস্থান। মৃতদের ব্যবস্থাপনা, জীবিতদের ব্যাপারে খুব বেশি কিছু ওই আছে, ড্রেন পরিষ্কার রাখা, ওই যে কোরবানির সময় ওই পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসটা মোটেও আলোচনাতে আসছে না। এবং ওই আইনগুলি এমন ভাবে তাদের করা হয়েছে যে তাদের আসলে কিন্তু কোনো ক্ষমতা নাই, কিন্তু প্রার্থীরা বাধ্য হয়ে ওইসব জিনিস না দেখে অনেক বড় বড় প্রমিস তারা করছে, সেগুলো ডেলিভারি দেওয়ার জায়গা আসলে তার নেই। জি, বাজেট তো মেয়র ঘোষণা করে, সিটি কর্পোরেশনের বাজেট মেয়র ঘোষণা করে। এবং আমি যত মনে হয় যে সরকারের একেবারে মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা কেউ চিঠি দিয়ে অ্যাপ্রুভ করে সেরকম কিন্তু মনে হয় না। এটা ঠিক যে অনেক কাজেই সরকারের পারমিশন নিতে হয়, সরকারের নিজস্ব বডির মধ্যে ফাইন্যান্সের বাজেটও কিন্তু মানে জনপ্রশাসন মন্ত্রণালয় অ্যাপ্রুভ করে, এগুলি চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বাজেট যেই পরিমাণ বাজেট ইয়ে করে, এটা তো আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের বাজেটের 20 গুণ না 25 গুণ। এখন যে বাজেট সিটি কর্পোরেশনে এক একটা আছে, বেশ বড় বাজেট। আর দ্বিতীয় হলো তার তো স্ট্যাটাস ইজ ভেরি হাই। এবং বাংলাদেশে কিন্তু কাজ চালানোর জন্য, সরকারি কাজ চালানোর জন্য এই যে স্ট্যাটাস যেটা বলা হয়, পদমর্যাদা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মন্ত্রীর সমান পদমর্যাদা থাকলে আপনি অনেক কিছু করতে পারেন, তালাফি তদবির, তারপরে ড্রাইভ ইনিশিয়েটিভ, এগুলির মাধ্যমে কিন্তু করা যায়। কিছু লোক আছে সে সবসময় কি করে পারবে না সেটা বের করে, আমরা দেখেছি চাকুরি জীবনে
সে কোনো প্রথমে বলবে যে আমি হাঁটতে পারবো না, এটাতে সাইকেল লাগবে, সাইকেল দিলে বলবে যে এটাতে মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল দিলে বললে যে এটাতে কিছু করা যায় না, আমাকে গাড়ি দিতে হবে, গাড়ি দিলে বললে যে এটা হবে না, আমাকে এসইউবি জিপ শক্ত দিতে হবে, সেটা দেওয়া হলে বলে যে হেলিকপ্টার ছাড়া আলটিমেটলি কিছু, এই জাতীয় কিছু লোক আছে। আবার কিছু লোক আছে যে এর মধ্যেই করতে পারবে না বলেও সে কিন্তু অনেক কাজ করে নেয়। এবং সিটিতে যে বিভিন্ন মেয়র বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজ একদম করতে পারেন নাই, এটাও ঠিক না। উনি তো সরকারের থেকে বিপক্ষের থেকেও কিন্তু টাকা আদায় করেছেন। যেমন সিলেটে কামরান, বদরুদ্দিন কামরানের কথা আমরা শুনি যে উনি ফাইন্যান্স মিনিস্টারের সাথে একটা মোটামুটি আলাপ আলোচনা করে বা যেভাবে হোক উনি টাকা নিয়েছেন, কাজ করেছেন। তো সরকারও একেবারে যে সব সিটি কর্পোরেশনকে বসিয়ে দিবে সেটা মনে করি না। সরকারের হাতে ক্ষমতা আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু ঢাকা সিটির মেয়রকে একেবারে ঠুটো জগন্নাথ বানিয়ে ফেলবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। জি, অধ্যাপক হারুনুর রশীদ। চাই, উনি বলেছিলেন যে 3 মাস ধরে যে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড চলছিল তাতে জয়যুক্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, পরাজিত হয়েছে জনগণ। পরাজিত হয়েছে জনগণ। আমি কিন্তু এখানে বিচার করি আসলে অন্যভাবে যদি বলি, বিরোধী দল বিএনপি এবং 20 দলীয় জোট তারা যদি পরাজিত হয়ে থাকে, কেন হয়েছে? জনগণ তাদের সাথে ছিল না। তা সরকার যদি জয়যুক্ত হয়ে থাকে, এটার কারণ হলো জনগণ সরকারের স্ট্যান্ডে পক্ষে ছিল। অন্যভাবে যদি বলি যে জনগণ যদি পরাজিত হয়, তাই জনগণ কি পেট্রোল বোমা, তা আবার সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড, 150 জন যেভাবে প্রাণহানি ঘটেছে সেইটা আরো অব্যাহত থাক, সেটা কি জনগণ চেয়েছিল? না, জনগণ চেয়েছিল এই অবস্থা থেকে যত শীঘ্র সম্ভব উত্তরণ, এবার সেটা কিন্তু ঘটেছে। কাজে জনগণ এখানে পরাজিত হয়েছে, আমি মনে করি এটা ঠিক নয়। এক, সরকার এবং জনগণ এখানে একটা সামরাদার অভিন্ন স্ট্যান্ডে ছিল। দ্বিতীয় যদি বলি যে বলেছেন আওয়ামী লীগ এখানে জয়যুক্ত হয়েছে, ইফ দ্যাট ইজ সো, এবং ধরে নিয়ে যে হয়েছে, কিন্তু এবারকার সিটি কর্পোরেশন নির্বাচনে তার কি কোনো প্রতিফলন আছে? আমাদের এখানে যেটা জানি যে উইনার্স টেক দি অল, এক। আর একটা যা আমাদের সাদাত হোসেন সাহেবও বলেছেন যে ওয়েল, এখানে লেভেল প্লেইং বরং আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দলের এগেনস্টে, কেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন। কাজেই এই আন্দোলন 3 মাস ব্যাপী যেভাবে সহিংস হয়েছে, তারপরে যেভাবে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সকল দল ইনক্লুডিং আমাদের খালিদুজ্জামান সাহেবের পার্টিও কিন্তু কেন্দ্রে আছে, সিপিবিরও আছে, সব দল পার্টিসিপেট করছে। কাজে সেখানে সকলের অংশগ্রহণে যেটা হচ্ছে, এবং সরকার বরং যদি বলি ইন দি ব্যাকড্রপ কি হলো 3 মাসের সহিংস, সেখানে বরং যে সহিংসতা দেখাচ্ছে, আমি তো মনে করি এটা বাংলাদেশের কনটেক্সটে একটা ভিন্ন ধরনের ঘটনা। থার্ড যদি আমি বলি, সেটা হলো এই যে সিটি কর্পোরেশনের ক্ষমতার এবং স্ট্রাকচার, এটা নিয়ে চিন্তাভাবনা আলোচনা দরকার, যেটা স্বাধীন মালিক সাহেব বলেছেন, অন্যরাও বলেছেন। কিন্তু আবার সাদাত হোসেন সাহেব বলেছেন যে উইদিন দি গিভেন ফ্রেমওয়ার্ক অ্যান্ড পাওয়ার স্ট্রাকচার, এর মধ্যেও অনেক কিছু করা যায়। যাই হোক, এটা যে করা আরো প্রয়োজন, আমাদের সংবিধানই কিন্তু বলা আছে যে সিটি কর্পোরেশন কি হবে, মূলত এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা সেক্টর। এক, এটাকে মনে করা কখনোই ঠিক হবে না যেটা ন্যাশনাল গভর্নমেন্টের একটা প্যারালাল বা কাউন্টার হবে। সেকেন্ড, যে কারণে লন্ডন, যেটা হলো গ্রেটার লন্ডন কাউন্সিল, অ্যাবলিশ করেছিল কিন্তু থেসার গভর্নমেন্ট, কেননা গভর্নমেন্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে গেছে। কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট আর সিটি কর্পোরেশন লাইক স্থানীয় গভর্নমেন্টের যে টানাপোড়েন, এটা শুধু নতুন কিছু না, সারা বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাই। এখন এখানে যেটা হলো যে আমাদের সংবিধানেই কিন্তু বলা আছে যে সিটি কর্পোরেশন কি করবে, আর্টিকেল 60-তে টু ইম্পোজ ট্যাক্স দিতে পারবে। সেকেন্ড হলো টু প্রিপেয়ার অ্যান্ড ডিক্লেয়ার বাজেট। থার্ড হলো টু মেনটেন ফান্ডস, এটা কিন্তু বলা আছে। কাজেই এখন সেটা কীভাবে করবে? বাই দি অ্যাক্ট অফ পার্লামেন্ট। এখন আমাদের এখানে যদি স্টেবল ডেমোক্রেসি যদি কন্টিনিউ থাকতো বা সেটা যদি হয়, এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যদি একটা রেগুলার ফিচার ফেনোমেনা হতো, তাহলে কিন্তু এদিকে কনসেন্ট্রেট করা যেত। আজকে আমি তো মনে করি কতদূর পাওয়ার আছে কি নাই সিটি কর্পোরেশনের, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো যে শান্তিপূর্ণভাবে, অত্যন্ত স্বচ্ছভাবে সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, এইভাবে যদি একটা নির্বাচন হয়, এটাই আমাদের এই মুহূর্তে নিয়মিত হওয়া দরকার। রাইট, সেটা হচ্ছে একটা হলো নিয়মিত, আর একটা হলো যে এবারকার নির্বাচন যদি হয়, ক্ষমতা যাই থাক না কেন, তারপরেও এটা কিন্তু একটা পজিটিভ দিক। থার্ড, যেটা আমি যদি বলি এভাবে যে ওয়েল, আপনার ঢাকা মহানগরের অবস্থা যেটা বলেছেন, আসলে চেঞ্জ এবং ইমপ্রুভমেন্ট কিন্তু আছে। যদি এই ফ্লাইওভারগুলোর কথা বলেন, যে যানজটের যে অবস্থাটা ছিল,
আজকে মেট্রো রেল যেটা, তার জন্য লাইন কিন্তু টানা হচ্ছে। সেকেন্ড, থার্ড হলো যে সময় সুযোগ হলো, যেমন পদ্মা সেতুর কথা কিন্তু আসবে, কিন্তু পদ্মা সেতু ইট ইজ নাও এ রিয়ালিটি, রাইট? তো থিংস আর চেঞ্জিং অ্যান্ড ইমপ্রুভিং। এখন সেখানে যদি গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকে, আর সেখানে যদি একটা যুদ্ধকালীন অবস্থা থাকে, আপনার যদি সহিংস কর্মকাণ্ড থাকে, আন্দোলন বা হরতালের নামে যদি এইভাবে সহিংস কর্মকাণ্ড হয়, তাহলে সেখানে আপনি কি সিটি কর্পোরেশন সাজাবেন, কি ন্যাশনাল পার্লামেন্ট সাজাবেন, কি রাস্তাঘাটের উন্নয়ন করবেন, রাইট? কাজেই আমার মনে হয় যে একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে নিঃসন্দেহে সিটি কর্পোরেশন তার স্ট্রাকচার এটাকে আরো এম্পাওয়ার করা। তারপর আমাদের স্থানীয় সংস্থার কথা বলেন, মানে ইনস্পাইট অফ দি ইনহারেন্ট অ্যান্ড গিভেন কনস্ট্রেন্টস অ্যান্ড লিমিটেশন। তারপর আমরা কি দেখি, বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়ন যেটা বলি, ইউনিয়ন পরিষদ যেটা আছে, সেখানে যে 3টা ওয়ার্ড করে একজন প্রতিনিধিত্ব আসে, ভাইস চেয়ারম্যান যে আসতে পারে, এই যে একটা হয়েছে সারা দেশে সরাসরি নির্বাচনের মাধ্যমে, এটা কি একটা ব্রেক থ্রু না বলেন? কাজেই আমাদের লট অফ থিংস ইয়েট টু বি ডান, দেয়ার ইজ নো ডিনাইং যে আরো অনেক কিছু করার আছে, কিন্তু সেটা করার জন্য আমাদের কিন্তু একটা স্টেবল ডেমোক্রেসি দরকার। কমরেড খালেকুজ্জামান, যেটা বলছিলাম, শাহদিন মালিক সাহেব কিন্তু একটা বিষয় আলোচনায় আসতেছিলেন, কিন্তু ওটা বলছেন যে আমি প্রথম প্রশ্নটা তুলেছিলাম যে সিটি কর্পোরেশন, এখন দেখেন উনি তো বলছেন যে ওনাদের কাজ কি, আইনগত সীমা পরিধি কি, বাতি জ্বালাও, মানুষ পার করো, আর একটা এই যদি হয় বিষয়টা, তাহলে এটা আমি আগেই বলেছিলাম যে আসলে ওনাদের এখানকার আইন, যেমন ওই যে রাস্তা পারাবারের কথা বলছেন গাড়ির, একটা হিসাব দেখেন, ঢাকায় নিবন্ধিত যানবাহন হলো 7,97,184টা, তার মধ্যে প্রাইভেট কার হলো 1,95,000, আর বাস হলো মাত্র 20,800। তাহলে পাবলিক যে জনপরিবহন যেটা, সেটার সঙ্গে এইটার যে রেশিও সম্পূর্ণ একটা ইমব্যালেন্সড। এটা তারপরে 180টা করে ডেইলি আসছে, এটা কে দেখবে? এটা তোর আওতার মধ্যে আছে কি? বা এর মধ্যে যদি বাকিগুলো আমি বলি না, যে ঢাকার অন্যান্য যে সমস্যাগুলি আছে, যে আপনি একটা পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, এখানে আকর্ষণে মানুষ আসছে, বাধ্য হয়ে আসছে। তাহলে ঢাকা শহরে যদি বেকারের হার কত, 19% এখন আনএমপ্লয়েড, তার সঙ্গে যদি যে পুশ ফ্যাক্টরে যেটা আছে, সেটা হলো জমি হারা, সর্বহারা, নদী ভাঙা, এই মানুষ যখন এসে জাগাবে, ইতিমধ্যে 50 লক্ষ মানুষের ঘরবাড়ি নাই। আপনারা এখন যখন প্লেইং ফিল্ডের কথা, এখন এটা খুব আলোচনা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড, হ্যাঁ, আলোচনায় সুযোগ তো সবার, যারা ইলেকশন করে তাদের থাকার দরকার। যেমন এখানে কতগুলি ডিসক্রিমিনেটরি ফ্যাক্টর যেটা আছে, আমি এই আইন শৃঙ্খলার একটা কথা উদাহরণ দিয়ে বলি। 2002 সালে সিটি নির্বাচনে আওয়ামী লীগ নেতা রেজাউল হক ভূঁইয়া বাহারের নামে 18টা মামলা থাকার কারণে তিনি পালিয়ে বেরিয়েছিলেন। এবার তার কোনো মামলা নাই। এবার মিরপুর 7 ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর দেলোয়ার হোসেনের নামে 120টা মামলা আছে। তো যাই হোক, এগুলি তো আছে। এখন এখানে যে কথাটা আসছে সেটা হলো যে আমরা এই যে পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টরের কথা বলছি, আকর্ষণে যে আসবে, তো 50 লাখ লোকের ঘরবাড়ি নাই। এখন আপনি ভোটার যে হলো, ভোটারদেরও লেভেল প্লেইং ফিল্ড দরকার। মালিকের বাড়িতে বসে ভোট দিবে, রাস্তায় থেকে ভোট দিবে, আপনার ঘর তার ফিল্ডে কেউ কথা বলছে না। চৌকিদার এখানে ড্রয়িং রুম খোঁজে বা বৈঠকখানা খোঁজে, তো কোনো মানে নাই। তাহলে এখন যে বিষয়টা আমরা বলছি যে এখানে এই যে সমস্যাগুলি আছে সিটির, এখন বস্তির সংখ্যা বাড়তেছে, এই যে 46টা খাল, সের মধ্যে দখল হয়ে 26টা কোনো রকমে আছে। তারপরে 3000 একর জমি প্রভাবশালী রিয়েল এস্টেট এইসব ব্যবসায়ীরা নামও আসছে, এরা দখল করে বসে আছে। এবং বিভিন্নভাবে, যেমন ধরেন, শুধু অন্য কথা বাদ দেন, ঢাকা শহরে যদি যে মানুষগুলি রাস্তাঘাটে চলাফেরা করে দিনের বেলা, তাদের জন্য 500টা টয়লেট দরকার, আছে কয়টা? 36টা। মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই। এটা চিন্তা করা যায় যে একটা আধুনিক শহরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, মহিলারা বিভিন্ন জায়গায় যায়, বাজার করে, স্কুল করে, সেই মানুষরা কোথায় যাবে? একটা পাবলিক টয়লেট নাই যেখানে অ্যারেঞ্জমেন্টটা আছে। এগুলি নিয়ে কোনো খবরই নেই। তাহলে এটা কে দেখবে? আপনি এখানে মানুষ পার করবেন আর ওখানে বাতি জ্বালাবেন, ইজ ইট দি ডিউটি? তাহলে ওখানে যে 7টা মন্ত্রণালয়, প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব একটা আইন আছে এবং তার বিধি আছে, এবং এই সংস্থাগুলি 56টা তার আইন আছে, বিধি আছে। এই বিধিগুলি কন্ট্রাডিক্টরি, তাহলে সেইগুলিকে সমন্বিত করার প্রশ্ন আছে। এবং সেই জায়গায় তার সুপারভিশনটা কার থাকবে, নিয়ন্ত্রণটা কার থাকবে? এখানে অনেকগুলি এমপির সিট আছে, এমপিদের সঙ্গে এই মেয়র এবং এখানকার এদের রিলেশনটা কি হবে? তাহলে এখানে যেমন উপজেলায় যেটা করেছেন, ট্রাঙ্গল বানায় রাখছেন, একদিকে এমপি, একদিকে উপজেলা চেয়ারম্যান, আরেকদিকে প্রশাসন। ফলে ওখানে অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা chaos। বাস্তবে এখানে জনসাধারণের কোনো সেই অ্যাক্টিভিটি করার সুযোগই নেই। এবং ইউনিয়ন কাউন্সিল বলছেন এটা হলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, জেলায় সেখানে তো নাই, বিভাগীয় প্রশাসন একটা, তার সঙ্গে সম্পর্ক কি হবে? টাকার এই সমস্ত বিষয়গুলি, এটার অর্থ ডিসকারেজ করার। আমরা বলছি এই আলোচনাগুলি আসা উচিত,
আমরা আজকে সমস্যা করতে পারবেন, সমাধান করতে পারবেন কিনা বিষয়টা তা না, বাট কিন্তু সলিউশনটা আসবে কিভাবে যখন এইটা আলোচনায় আসবে। ডক্টর তোফায়েল যদি বলেন, মানে বলছে নির্বাচিত কেউ না কেউ তো হবেই, কিন্তু নির্বাচিত হওয়ার পরে যে জনগণের সেবা, আপনি যেটা বলেন সেবা দানকারী প্রতিষ্ঠান, সেই ডেলিভারি কি আর দিতে পারবে কিনা, না সেটা আমি ডক্টর সেটা হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। আমি জনাব খালেকুজ্জামান সাহেব যেটা বলছেন সেটা স্বীকার করেও সবকিছু বলছি, জনাব ডক্টর সাদাত হোসেন সাহেব যেটা বলেছেন সেই বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট। কথা হচ্ছে নাই অনেক কিছু, কিছু যা আছে সেটাকে কিন্তু ভালোভাবে ম্যানেজ করা হয়নি দীর্ঘদিন ধরে। এখানে কিছু ম্যানেজ করলে, যেমন ঢাকা শহরের পরিচ্ছন্নতার ক্ষেত্রে নগর সরকার বা সিটি গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশন যেটাই বলেন আপনি, তার একচ্ছত্র এই এরিয়াটা তার পরিচ্ছন্নতার, পরিচ্ছন্নতার ক্ষেত্রে এখন আধুনিকায়ন দরকার। পরিচ্ছন্নতা আগের মতো এখান থেকে ময়লা নিয়ে ওখানে ফেলে দেওয়া এটা কোনো সিস্টেম না, এখান থেকে ময়লা নিয়ে নিচু জায়গায় ডাম্প করা এটা কোনো সিস্টেম না, এখানে রিসাইক্লিং করতে হবে। বর্জ্যগুলো এখন সম্পদ, এই বর্জ্যের মধ্যে কিন্তু আপনি ইনভেস্ট করে ওই সম্পদটা কিন্তু আপনি বিক্রি করতে পারেন, এই আইডিয়াগুলো দরকার। সুতরাং একটা শহর, যে কোনো একটা শহর, তার স্ট্রিট ডিসিপ্লিন ওই শহরের টোটাল সুশাসনের পরিচয় বহন করে। একটা রাস্তায় যখন একটা বাইরে বিদেশি লোক এসে রাস্তায় দাঁড়াবে, এয়ারপোর্ট থেকে রাস্তা পর্যন্ত আসলে যদি দেখে, তখন বুঝে যাবে দেশে সুশাসন আছে কি নাই। এই জায়গার মধ্যে আসলে যে বিশেষ করে আবর্জনা, ময়লা এবং নর্দমা, দুর্গন্ধ এই যে শহরে আছে, এটা কিন্তু সিটি কর্পোরেশন ইচ্ছে করলে তাদের যে সম্পদ আছে একটা কাজে যদি আমি মনোনিবেশ করি এটা কিন্তু ক্লিন করা সম্ভব, কিন্তু এই জিনিসটা হচ্ছে কিনা। এখন এখানে প্রশ্নটা কোথায়? আমি ওই স্ট্রাকচারাল বড় প্রবলেমে যাচ্ছি না, ছোট প্রবলেম থেকে কথাটা বলতে চাই। এরকম পরিচ্ছন্নতা কর্মী আছে, একটা বিরাট সংখ্যা আছে, আসলে তারা আছে কিনা। গাড়ির একটা সংখ্যা আছে যারা ময়লা বহন করে, পরিবহন করবে, সেই গাড়িগুলোর যেগুলো নাম্বারটা দেখানো আছে খাতায়, এই গাড়িগুলো চলে কিনা। এই গাড়ির জন্য জ্বালানি খরচা হয়, সেই জ্বালানি খরচার মধ্যে আসলে কয়টা গাড়ি চলে, কি পরিমাণ জ্বালানি। সিটি কর্পোরেশনটা এখন দীর্ঘদিন ধরে নির্বাচিত লোক নাই, কোনো প্রতিনিধিত্ব নাই, না থাকার কারণে এটা এমন একটা অবস্থায় চলে গেছে, এটাকে রেস্কিউ করা এখন একটা বিরাট ডিফিকাল্টির মধ্যে পড়বে। যারা আসবেন তাদের বড় চ্যালেঞ্জ হবে, কারণ যে কর্মচারীরা আছেন যারা সরকারের ডেপুটেশনে না, তারা ছাড়া বাকিদের মধ্যে যেটা হচ্ছে, যখন যিনি মেয়র হয়েছেন যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে, উনি কিন্তু একটা বড় দল কিন্তু ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আরেকজন যখন আসছেন উনি আবার আরেক দল দিয়েছেন এর অ্যাপয়েন্টমেন্ট। এই করে পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যাল পার্টির নেতারাই কিন্তু ওখানে কর্মচারী, তারা কিন্তু বেশিরভাগ কাজ করে না। অত্যন্ত আমি খোলামেলাভাবে কথাগুলো বলছি। আমি সিটি কর্পোরেশন অফিসে, যে দক্ষিণের সিটি কর্পোরেশন অফিসে প্রায় 1 বছর অফিস করেছি একটা প্রজেক্টের কারণে। আমি ওখানে দেখেছি সিটি কর্পোরেশনের ভিতরের বিল্ডিং এর ময়লা যদি দেখেন আপনি, তাহলে আর রাজধানীর ময়লার কথা আপনি কি ভাববেন। ওখানে কিন্তু কোনো বিশেষ করে কোনো এটা টয়লেটে কিন্তু কোনো টিউব কলার এইসব যন্ত্রপাতি নাই, বাতিগুলো বাইরের বাতিগুলো নেই, সব চুরি। তাহলে এই যে অবস্থার মধ্যে আছে, এটা থেকে রেস্কিউ করা এখন একজন দক্ষ প্রশাসক দরকার, কিন্তু সিটি কর্পোরেশন। একটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে ব্যবস্থাপনা কোন পর্যায়ে গেছে, এটা যে মনিটরিং ইত্যাদি একদমই হয় না। এটা হচ্ছে ফার্ম গেটে আপনার বলছেন টয়লেটের ব্যবস্থা না 36টা আছে, 36টার মধ্যে একটা চলে গেছে, ওইটাকে আপনার এক অংশ রেখে ওইটাকে হোটেল বানিয়ে ফেলছে। ক্যান ইউ থিঙ্ক যে ঢাকা শহরের একটা টয়লেটকে হোটেল বানিয়েছে, এবং বানানোর পরে আবার সেই মালিককে ইন্টারভিউ নিছে কালের কণ্ঠ, আমি নাম বলছি। তখন সে বলছে যে অসুবিধা কি, মানুষ তো খাইতেছে, রিক্সাওয়ালারা এখানে খায় দেয়, আপনার অসুবিধা কি, এখানে পাশের রুম তো আছে, একটা রুম রাখছি টয়লেটের জন্য আর বাকিটাতে ইয়ে করছে, আপনি এত হইচই করছেন কেন। এটা আরেকটা মজার জিনিস হচ্ছে, এই টয়লেটগুলো মানে কি রকম মনিটরিং এর অবস্থা দেখেন। পাবলিক টয়লেটগুলো থেকে যে পানির লাইন, পানিগুলো বিক্রি করছে, কিন্তু 5-7টা লাইন কিন্তু পানির ওই টয়লেট থেকে। আবার ইলেকট্রিসিটিও কিন্তু ওখানকার ইলেকট্রিক বিল পে করছে সিটি কর্পোরেশন, এটা কিন্তু বিক্রি হচ্ছে আবার। তো এগুলো দেখাটাই একটা বড় কাজ। এটা দেখভাল করার লোক নাই আসলে, নিশ্চয়ই আছে, একজন ইন্সপেক্টর আছে দেখার, একটা ইন্সপেক্টর আছে। যদি বলেন আমরা ইফেক্টিভ সিটি কর্পোরেশন চাই, চ্যালেঞ্জ তো অনেক বড়, কিভাবে সম্ভব? না, এখানে একটি জিনিস শুধু যেটা বললেন যে অ্যাডমিনিস্ট্রেটর আবার যেতে হয় সেই ব্যুরোক্রেটিক সিস্টেমে, ব্যুরোক্রেটিক হলেই যে একেবারে প্রশাসন কলাপস করে যাবে আর পলিটিক্যাল পার্টির নেতা আসলে পরে একেবারে সুপার ফাইন হবে, আমি ঠিক বাংলাদেশের অভিজ্ঞতা এটা বলছি না। এটি তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটি আমাদের এখানে যে আর্জটা, এখন যে দাবিটা উঠেছে নাগরিকদের মধ্য থেকে যে আমি এই সুবিধাগুলো পেতে চাই, তারপরে হচ্ছে এটি কিন্তু আমাদের যারা এখন মেয়রাল ক্যান্ডিডেট এসেছেন ওনাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানে আমি একটা পার্থক্য দেখছি। তো সেই দৃষ্টিভঙ্গিতে ওনারা যে কমিটমেন্ট করছেন যে অনেক কিছুই তাদের হয়তো তাদের এখতিয়ারের বাইরেও চলে যাচ্ছে, এখানে যেটাকে বলে ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন,
এই প্রতিটি জিনিস এখানে লক্ষ্য করতে হবে। সেটি লক্ষ্য করার বিষয় হচ্ছে ক্যান্ডিডেটের একটা হচ্ছে কোয়ালিফিকেশন, আর সেখান থেকে তার এক্সপিরিয়েন্স, সেখান থেকে তার একটা এবিলিটি ক্রিয়েট হয়। এখন আনিসুল হকের যে এবিলিটি ক্রিয়েট হবে সেটি হয়তো টম ডিক এন্ড হ্যারি দিয়ে হবে না, বা মাহিবি চৌধুরীর যে এবিলিটি ক্রিয়েট হবে মেয়র হলে সেটি অন্য দ্বারা হবে না। এই এবিলিটির কনফিডেন্স থেকে তারা কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এটাকে জাস্ট আমরা ধুলায় উড়িয়ে দেবো, আমার মনে হয় সেটাও ঠিক হবে না। এখন এই নিডগুলো কিন্তু সবাই জানে, উনি যেটা বললেন এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কিছু করা যাচ্ছে না। এখন যদি নির্বাচিত প্রতিনিধি কিন্তু এই নিডের উপরে অ্যাসার্ট করেই উনি ক্ষমতায় আসছেন, সেখানে আমি একটা পরিবর্তন এক্সপেক্ট করছি। আরেকটি বিষয় হলো যেটি আমাদের কমরেড বলেছেন, সেখানে হচ্ছে আমি ওই জায়গাটা দেখি সমাজ ব্যবস্থার উপরে। প্রথমে হচ্ছে দেশের সম্পদের সাথে সাথে এই যে পরিচ্ছন্নতা, তারপরে পরিবেশ, এগুলোর চাহিদা অনেক বাড়তে থাকে, এবং সেটি তখন রাষ্ট্রের যে সক্ষমতা তৈরি হয়। আমাদের এখানে একটি বিষয় আছে, যদিও যে আমাদের সব নাগরিক কিন্তু ট্যাক্স দেয় না, কিন্তু আপনি আমেরিকাতে যান, ও 5 টাকা আয় করলে কিন্তু ট্যাক্স আগে কেটে নেবে। এই যে পার্থক্য থেকে যে সম্পদ আহরিত হচ্ছে, এখানে আমাদেরকে রাষ্ট্রকে সম্পদ গুছাতে হচ্ছে অন্য জায়গা থেকে, এবং অনেক সিটি কর্পোরেশনের সেবা দেবার জন্য আমাদের বিদেশি দাতা সংস্থার কাছ থেকে আইদার ঋণ নিতে হচ্ছে অথবা আমাদের অনুদান নিতে হচ্ছে, না হলে আমরা এগোতে পারছি না। এই পরিবেশটা কি যদি আমাদের সম্পদ আহরণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যত সম্পদ হবে এটি সেভাবেই কেটে যাবে। গাড়ি বাড়বে, এবং গাড়ি বাড়লে রাস্তাও বাড়বে। আজকে জ্যাম আছে, আবার যদি মেট্রো রেল তৈরি হয়ে যায়, আমি বলতে পারি জ্যাম ঠিক অন্য দেশে যেমন দেখেছি ঠিক সেইভাবে রিডিউসও করবে। সেই জায়গাটাতে আমাদের মনে রাখতে হবে যে আই ক্যানট এক্সপেক্ট এভরিথিং ইন এ ডেভেলপিং কান্ট্রি অল টুগেদার। ডক্টর শাহদিন মালিক যদি বলেন, ইফেক্টিভ সিটি কর্পোরেশন আমরা চাই। হ্যাঁ, মানে আমাদের যে অবস্থা গেছে, যে নির্বাচন হওয়ার কথা ছিল 2008-এ, মানে 7 বছর হয়ে গেছে, ওভারঅল নির্বাচন হচ্ছে, এটা ভালো। এবং যে নির্বাচনে এই পর্যন্ত যে পরিবেশ সার্বিক অর্থে সবগুলি ভালো, ঠিক আছে। কিন্তু যেটা মানে আমি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম, যে এর সাথে সাথে ওইটাও এখন আলোচনাতে আসা শুরু করা উচিত, যে স্থানীয় সরকারের ক্ষমতা। মানে অন্য বেশি দূরে না গিয়ে ধরুন ইন্ডিয়ার কনস্টিটিউশনে কিন্তু স্থানীয় সরকার ছিল না। ওরা 92-93-তে 2টা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 92-93 সালে যদি ভুল না হয় স্থানীয় সরকার ওই কনস্টিটিউশনে এনেছে। এনে ওখান থেকে কত 25 বছর হয় নাই, এখন ওদের মানে মোট বাজেটের প্রায় 40%, বড় দাগে বলছি, কম বেশি আছে, 40% স্থানীয় সরকারের মাধ্যমে খরচ হয়। আর আমাদের বোধহয় এই পার্সেন্টেজটা বোধহয় তোমার 2%-এর মতো, তাই তো? ডেভেলপমেন্ট বাজেটের 2%, লেস দেন 2%। মানে সারা ওই কেন্দ্রীয় সরকার 98 ভাগ টাকা খরচ করে, আর 2% হলে 3-4টা যেটাই হয়, মানে স্তর আছে কি আছে না। আমি বলছি যে নির্বাচনের কথা হচ্ছে, প্রার্থী নিয়ে কথা বলছি, সবই আছে, কিন্তু এর সাথে স্থানীয় সরকার শক্তিশালী করারও যে কথাগুলি, ওই কথাগুলি আনতে হবে। কারণ এটা বোধহয় এখন সারা বিশ্বে স্বীকৃত যে যতই আমরা উন্নয়নের কথা বলি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট উন্নয়নটাতে ফেল হয়েছে সারা দুনিয়ায়, এবং ওই জন্যই সারা দুনিয়া আস্তে আস্তে ওই লোকাল গভর্নমেন্টে চলে গেছে। আমরা হ্যাঁ, যে উন্নয়নের কথা কেন্দ্রীয়ভাবে বলা হচ্ছে, এটা বাস্তবায়ন তত জটিল হবে, দেরি হবে, যতদিন পর্যন্ত আমরা না ওর স্থানীয় সরকারের ক্ষমতা এই লোকাল গভর্নমেন্টকে দেওয়া শুরু করি। এবং ঢাকা সিটি মেবি ওয়ান অফ দ্য, এখানে সমস্যা সবচেয়ে বেশি, এবং এইখানে সমাধানটা ওই লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা বাড়ালে, যে দুনিয়ার সবচেয়ে অবাসযোগ্য শহর, এখানে অ্যাটেনশনটা খুব বেশি দেওয়া দরকার। ওই জন্য হয়তো অন্য জায়গায় স্থানীয় সরকারের ক্ষমতাটা নিলে ধীরে সুস্থে বাড়ানো গেল, কিন্তু সিটি কর্পোরেশনের ক্ষমতাটা বোধহয় বাড়ানো খুবই জরুরি। আর ওই কাউন্সিলর সম্পর্কে একটা কথা, আমি খুব সংক্ষেপেই বলবো 2-3টে কথা। আমরা সকলেই এফেক্টিভ, মিনিংফুল সিটি কর্পোরেশন বা স্থানীয় সংস্থা চাই, কিন্তু এই মুহূর্তে আমি যেটা চাই, আমরা দেশের নাগরিক যেটা চাই, সেটা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক সহবর্বিতা, সহনশীলতার যে সংস্কৃতি আমরা লক্ষ্য করছি, জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটা অব্যাহত থাকুক। রাজনৈতিক দলগুলো কোনো অবস্থায় আর সহিংস, মানুষের প্রাণহানি ঘটায় এমন রাজনৈতিক কর্মসূচিতে ফিরে না যান। থার্ড যেটা হলো যে বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসক দিয়া যে স্থানীয় সংস্থার পরিচালনা করা, আমি এটার পক্ষে না। আমাদের সংবিধানেও যেটা অঙ্গীকার, সে অনুযায়ী প্রত্যেকটা স্থানীয় সংস্থার সেটা নির্বাচিত হোক, এবং সেটা 100 টাইম বেটার দেন বিউরোক্রেটিক স্ট্রাকচার। থার্ড অ্যান্ড ফাইনালি, যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এবং দেশবাসী যেটা চাই এবং সবসময় চাই, সেটা হলো এই যে
আমার পার্টি জয়যুক্ত হলে নির্বাচন স্বচ্ছ হয়েছে, আর হেরে গেলে এটা কারচুপি হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরোয় এসে জনগণই হলো এখানে বিচারক, সবাই দেখতে পায়। কাজে নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য হওয়ার পরে ফলাফল যাই হোক, সেই ফলাফল মেনে নেওয়ার সংস্কৃতি যেন গড়ে ওঠে। পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক Exactly. যোগ্যতা সেটি নির্মাণ করতে হবে। কমরেড, অন্য কথা তো প্রায় এসে গেছে, কিন্তু ওই যে যেটা আসছে যে এম্পাওয়ারমেন্ট, আমরা জনমতের কথা আমি প্রথম কেন বলছিলাম, ধরেন আপনি যে সূর্যের আলো যেটা আসে, আপনি যেটা কনভেক্স লেন্সের ভিতর দিয়ে দেন, তাহলে দেখবেন যে একটা জায়গায় আগুন ধরবে, কাগজে আগুন লেগে যাবে। জনমতটা যখন একটা বিন্দুতে মিলিত হয়, এটা জনশক্তিতে রূপান্তরিত হয়, তখনই একটা অচলায়তন ভাঙা সম্ভব হয়। যে কারণে আমরা আমাদের এবং কমিউনিস্ট পার্টি আমরা প্রার্থী দিয়েছি বজলুল ফিরোজ এবং ওই যে আমার কাফি রতনকে, সেটা এই জন্য দিয়েছি, যেমন ওই যে পদমর্যাদার কথা আসছেন, পদমর্যাদা থাকলেই হয় না, কারণ আমাদের এক নম্বর ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। আমরা এক রাষ্ট্রপতি দেখলাম রেল লাইন দিয়ে দৌড়াচ্ছে, আরেক রাষ্ট্রপতি বলছে আমি জানাজা করতেছি। তো ফলে এইটা শুধু পদ দিলেই তো হবে না। এখন এই কথাগুলি বলছিলাম যেখানে এম্পাওয়ারমেন্ট অফ দি মাসেস, জনসাধারণের, ওই কথাটি প্রথম বলেছিলাম। তো ফলে আজকেও এই একই কথা আবার প্রযোজ্য যে আমাদের এই ঢাকা নগরে এটা বসবাসের অযোগ্য হয়ে গেছে। আপনার সেটা একটা ইট কাঠ এগুলি দিয়ে একটা, যদি আপনি শুধু মাঠে গুদামের মতো একদল মানুষ ক্রমাগত আসছে, তার মানে কি এটা দুইটা জিনিসকে ইন্ডিকেট করে। একটা হলো এখানে বসবাসের অযোগ্য হয়ে গেছে, এবং গোটা দেশের একদিকে উন্নয়নের চিত্র আপনি বলছেন, দেশের পরিস্থিতি কি হলে পরে সেখানে দেশের গ্রোথ হচ্ছে 1.13 বোধ হয়, আর এর যে সিটির গ্রোথ 4.16, এটা একটা ইমব্যালেন্স। তাহলে দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে এখানে ঢাকা সিটিতে ইনফ্লাক্স অফ দি পিপল, এটার একটা রেশিও থাকে। এগুলি তো এটা সবাই জানেন, যারা নগর পরিকল্পনা তারা সবই জানেন। তাহলে এই বিষয়গুলিকে আমি ইস্যু করলাম, অ্যাড্রেস করলাম না, এগুলির দিকে খেয়ালই দিলাম না। তারপরে এখন আপনি প্রাইভেট কার আমদানি করতেছেন বেশি, আর ফ্লাইওভার বানাইতেছেন, এটা দিয়ে যাতে গাড়িওয়ালাদের সুবিধা হয়। আমরা হাঁটার রাস্তা নেই, মানুষের একটা টুকরির মধ্যে রাত্রে এখন যান কারণ বাজারে হাজার হাজার মানুষ টুকরির মধ্যে ঘুমাইতেছে একটা ধনুকের মতো বাঁকা হয়ে। আপনি যান এখন বৃষ্টি যখন পড়বে তখন একটা পলিথিনের টানায় দিয়ে একটা পরিবার 10 বাই 15 ফিটের মধ্যে 10 বা 3-4টা ফ্যামিলি ইমাজিন করতে পারেন। চৌকির উপরে একটা ফ্যামিলি থাকে, স্বামী স্ত্রী, নিচে থাকে সাধারণ লোকজন। এটা কি মানুষের বসবাস বলা চলে? তাহলে এইভাবে মানুষ যেখানে বাস করছে, তাহলে সেই প্রশ্নগুলিকে আমি কোনোভাবে অ্যাড্রেস করব না, বা সেইটা নিয়ে চিন্তা করব না। তাহলে আমরা সেই কথাটাই বলছি যে এখানে মানুষের এই যে বসবাসের অযোগ্য শুধু ঢাকা শহর হয়েছে তা না, এটা গোটা দেশের অবস্থাকেও একদিকে কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। কারণ আপনি আশেপাশে যেমন ধরেন এই যে চতুর্পাশে যে টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ইত্যাদিতে এই যে এরিয়াগুলি, তাহলে সেগুলি আপনি ডেভেলপ করলে, যাতায়াতের ব্যবস্থা করলে, তাহলে মানুষ এখানে সে এইভাবে ভিড় করতো না। গ্রামে মানুষের বসবাসের যোগ্যতা বাড়াতে পারলে, কর্মসংস্থান করতে পারলে, তাহলে এই অবস্থা তৈরি হতে পারতো না। ফলে সারা দেশের উন্নয়নের পরিকল্পনার প্রেক্ষিতে ঢাকা নগর উন্নয়ন পরিকল্পনা, বসবাসযোগ্য ঢাকা এবং বসবাসযোগ্য বাংলাদেশ। কারণ স্বাধীনতার পরে যেটা শুনছেন যে স্থানীয় সরকারের বিধান কিন্তু আমরা 72 সালে করেছি। ভারতের এত গুণগান করেন, সে তো আমাদের বহু পরে করেছে। শুধু একটা না, সব দিক থেকে আমরা এগিয়েছিলাম। আমরা সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু ভারতের সংবিধানে ছিল না, এটা 72-এর পরে আসছে। অনেকে বলে যে আমরা কপি করি নাই। বহু জিনিস আছে যেগুলি অন্য দেশের বহু জায়গায় সাংবিধানিক ভাবে নাই। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ 5 মিনিট, ডক্টর সাদত হোসেন যদি একটু বলেন। আমি তো মনে করি যে সিটির স্ট্রাকচার কি হবে, সরকারের সাথে তার ইন্টারফেস কি হবে, এবং বিভিন্ন লেয়ারের যে স্থানীয় সরকারগুলি আছে সেগুলির ইন্টারফেস কি হবে, এগুলি অনেক আলাপ আলোচনা করা যাবে, অনেক আলাপ আলোচনা করতে হবে। তবে একটা ব্যাপারে বোধহয় আলোচনার খুব আর দরকার নাই, এটা এস্টাবলিশড যে এগুলি ইলেক্টেড পার্সনস দিয়ে পরিচালিত হতে হবে। কারণ এইখানে চিফ এক্সিকিউটিভ যিনি, তার ডিসিশন জনগণ বা যারা নাগরিক তাদের আশা আকাঙ্ক্ষা পছন্দকে প্রতিফলিত করতে হয়। সেই অর্গানাইজেশনগুলি ইলেক্টেড হয়, আর যেই অর্গানাইজেশনগুলির আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের দরকার হয় না, টেকনিক্যাল, যেমন রেলওয়ে ধরেন, মেট্রো রেলের যে হবে তার চিফ কে হবে, সেটা আপনি টেকনিক্যাল পার্সন হলেই চলবে। কিন্তু সিটির এটা আমার মনে হয় নির্ধারিত হয়ে গেছে পৃথিবীব্যাপী যে এটা ইলেক্টেড হইতে হবে। আমরা এতদিন পর্যন্ত ইলেকশন পাই নাই, এটাই আমাদের দুঃখ। এখন আমরা ইলেকশন পেয়েছি, এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি যে ইলেকশন যারা ক্যান্ডিডেট হয়েছে, মেয়রাল ক্যান্ডিডেট উত্তর দক্ষিণ দুটা মিলে, তাদের আচার আচরণে আমরা আশান্বিত যে আমরা একটা সুন্দরভাবে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এখন যে আচার আচরণ দেখাচ্ছেন, নির্বাচনের পরেও আপনারা
এই 5-6 জন 7 জন যারা আজকে হাত ধরাধরি করে ইয়ে করলেন, নির্বাচনের পরে আপনারা কেন ইয়ে করতে পারবেন না? এটা আপনারা নতুন যুগের সূচনা করেন। এই বাংলাদেশে আমি অনেক জায়গায় বলেছি 15 থেকে 20 বছর, কেউ বলছেন এটা দূর, 15 থেকে 20 বছর পরে এই বাংলাদেশে আপনার প্রিস্টিন লিবারেল ডেমোক্রেসি এস্টাবলিশড হবে। জি, আমরা সর্বশেষ ডক্টর তোফায়েল আহমেদ ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন 30 সেকেন্ডে। ভোটারদের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, তো ভোটাররাই হচ্ছে বেস্ট লেভেলার, তারাই কিন্তু লেভেল করে দিবে, এবং সেই আস্থাটা ভোটারদের উপর রাখতে হবে সবাইকে। জানাল রশিদ 30 সেকেন্ড ভোটারদের উদ্দেশ্যে। আমরা তো একটা ভোটার, আমাদের যে পারসেপশন যে আমরা সহিংসতা চাচ্ছি না, আমরা ডেমোক্রেটিক চর্চা চাচ্ছি। যদি কেউ সহিংস মতাদর্শ আমাদের সামনে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করে, তা আমি যেমন জনগণ হিসেবে বলবো এটাকে গ্রহণ করেন না, শান্তির মতাদর্শ গ্রহণ করেন। জি 30 সেকেন্ড। না, আমার মনে হয় যে সবার কথা আমাদের কথা একই, অডিয়েন্স কিংবা ভোটারদের যে ভোটাররা দায়িত্বশীল আচরণ। আমার মনে হয় যে ভোটারদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রাখা ভালো। আমাদের দেশের ভোটাররা কখনোই ভুল করে না, যেটা আমরা বলি আসলেই এটা সত্যি, এবং এবারকার সিটি নির্বাচনেও তারা ভুল করবেন না। তারা দেখে শুনে যাচাই বাছাই করেই যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন। জি শাহদিন মালিক 30 সেকেন্ড। তাহলে ওই 28 তারিখে আমি সবাইকে আহ্বান করব যে সবাই যাতে ভোট দিতে আসেন। সবাই ভোট দিতে আসলে ঘরে বসে থাকলে ভোট প্রক্রিয়া সম্পর্কে প্রশ্নের উদ্রেক হবে, কিন্তু সবাই যদি ভোট দিতে আসে তাহলে কিন্তু ওই ভোটারদের পার্টিসিপেশনটা, অংশগ্রহণটাই আমাদের ভালো নির্বাচনকে নিশ্চিত করবে। জি কমরেড খালেকুজ্জামান 30 সেকেন্ড। অ্যাপিলটা রাখবো যারা জনগণের পক্ষে কথা বলবে তাদের পক্ষে দাঁড়ানোর। আর সাদত সাহেব যে কথাটা বলছেন, যে 4টা স্তম্ভ যার উপরে বাংলাদেশ তৈরি হয়েছিল, এই স্তম্ভের উপরে দেশ দাঁড়াবে, যেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেই লক্ষ্যে মানুষ এগিয়ে আসবেন, এবং জনগণের পাশে যারা ছিল অতীতে, যারা থাকবে, সেইভাবে আপনারা এই আগামী নির্বাচনে আপনাদের মতামত। 30 সেকেন্ড আপনাকে দিয়ে শেষ করব। আমি ওই একই আশা করব যে এখন যেভাবে আমাদের ক্যান্ডিডেট, বিশেষ করে মেয়রাল ক্যান্ডিডেটরা যেভাবে বিহেভ করছেন, এটা তারা পরবর্তীকালে বজায় রাখবেন। তারা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আয়োজনে যারা তাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে বন্ধু হিসাবে ডেকে নিয়ে আমরা যাতে দেখতে পাই যে তারা তাদের পাশে আছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ থাকবার জন্য। আজকে শেষ করতে যে একজন দার্শনিকের বক্তব্য দিয়ে তিনি বলেছিলেন যে ঘোড়ায় চড়ে রাজ্য জয় করা যায়, কিন্তু রাজ্য শাসন করতে হয় ঘোড়ার থেকে নেমে, এবং সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কাজে নির্বাচনে কেউ না কেউ তো পার হবেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে মানুষের, নগরবাসীর যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা, সেইটি তারা কতটুকু ডেলিভারি দিতে পারবেন, সেই আত্মম্ভর আশার আকাঙ্ক্ষায় আমরা রইলাম। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখবেন সকাল 8:10। আবারও দেখা হবে আগামী বুধবার এই সময়ে। ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। 12 ঘন্টা হরতাল হলো, আগের দিনও ট্রাক ড্রাইভার মাল নিয়ে যেতে চায়, কিন্তু আমরা যে ওই সরকার কিন্তু এইভাবে গুরুত্ব দেয় না, নামায় দিয়েছে এই সরকার। এটার প্রভাব আপনারা কিভাবে? এটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পটা একটা অন্যতম প্রধান ক্ষেত্র। বাইরের লোক লাগে না আমার দেশকে ক্ষতি করতে, আমার দেশের ভিতরে কিন্তু আমরা বসে আছি। কমিটমেন্ট, কোয়ালিটি এবং টাইম মেনটেন করি, তাহলে একটা লোক বড় হইতে পারে। আমাদের সিম্বল হচ্ছে এই পোশাক শিল্পের নারীরা। সৈয়দ আশিক রহমানের উপস্থাপনায় ও বেলায়েত হোসেনের প্রযোজনায় বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সমস্যা, সম্ভাবনা এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। দেখবেন প্রতি মঙ্গলবার রাত 12:05।
টিভির সাপ্তাহিক এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি গোলাম মুর্তজা। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নাই। পেট্রোল বোমা লোক মারার যারা ওন করবে তাদের সঙ্গে আলোচনা করতে গেলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে।